Hello everyone, this is Rakib from IELTS Studio, and I'm back with another exciting live for all of you. And as you all know, we're actually coming live on 100 Speaking Challenge, and this is our day 3. And today we'll be talking about a very difficult and important topic for IELTS speaking, which is called decision making, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। So একটু আমি জাস্ট চেক করে নিই whether I'm live now or not. So am I live? Is anybody watching me? Hello. Okay, so is anybody with us? ওকে, সো গুড ইভিনিং। যদি কেউ আমাদের এই মধ্যে দেখে থাকেন তাদের জন্য বলছি গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এবং আমরা যেটা প্রমিস করেছিলাম যে আমরা লাইভে আসবো নিয়মিত, এবং আমরা একটা 100 স্পিকিং চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। এবং এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা স্পিকিং এর বিভিন্ন টপিক নিয়ে কিভাবে আপনি প্রপারলি ডিল করতে পারেন, প্রপারলি ইন আ সেন্স যাতে করে আপনি খুব ভালো একটা ব্যান্ড স্কোর পেতে পারেন, সেটা নিয়ে আমরা কাজ করছি। অ্যান্ড আমাদের এই কাজটা আশা করি আপনাদের সবার জন্য ফ্রুটফুল হবে, এবং এই ফ্রুটফুল যাতে হয় সেটার জন্য আমাদের লাইভগুলো এত সুন্দর করে সাজানো, যাতে করে আপনারা যখনই লাইভটা করছেন, আপনারা যখনই জয়েন করবেন, জয়েন করলে যদি নোট নিতে পারেন প্রপারলি, তাহলে আপনাদের আজ স্পিকিং স্কোর অবশ্যই, আমি বলবো যারা এই মুহূর্তে 4.5-5 লেভেলের আছেন তারাও 7, 7.5 এবং 8 পর্যন্ত যেতে পারেন, যদি আপনারা প্রপারলি আমাদের এই লাইভ সেশনগুলা ফলো করেন। ওকে, সো আই ডোন্ট নো ওয়েদার ইউ আর ওয়াচিং মি অর নট। ওকে, সো ইজ এনিবডি দেয়ার ওয়াচিং মি লাইভ? কেউ কি আছেন? যদি থাকেন প্লিজ আমাকে একটু জানাবেন। আমি একটু আজকে আমাদের নর্মাল যে টাইম 8টা, সেই 8টা থেকে একটু আগে লাইভে চলে এসেছি। ফর সাম রিজনস আই উইল এক্সপ্লেন ইট লেটার। ওকে, সো আজকে আপনারা সবাই জানেন আমাদের টপিকটা হচ্ছে, আমরা আপনাদের সাথে শেয়ার করেছি যে আমাদের টপিকটা হচ্ছে আর ডিফিকাল্ট ডিসিশন মেকিং নিয়ে বেসিক্যালি আমরা কথা বলবো। পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 সবগুলো এখানে থাকবে। আচ্ছা, কেউ কি আছেন আমার সাথে এই মুহূর্তে? কেউ জয়েন করেছেন? ইয়েস, মিনহাজউদ্দিন মঞ্জু, উনি আমাদের সাথে মোস্টলি এই মুহূর্তে আছেন। হ্যালো, ওকে, আর কি কেউ আছেন? ওকে, সো আমি জাস্ট আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো, যারা এই মুহূর্তে আমাদেরকে লাইভ দেখছেন তাদেরকে বলবো, ইফ পসিবল প্লিজ শেয়ার আওয়ার লাইভ সেশন উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, এবং যাতে করে, এবং আমার কথা সেটা হচ্ছে যে যদি এমন কেউ চিনেন আপনি পার্সোনালি যে আইএলটিএস প্রিপারেশন নিচ্ছে, তার সাথে একটু শেয়ার করে ফেলেন, সেও যাতে আমাদের লাইভ সেশনগুলো দেখে উপকৃত হতে পারে। এবং যারা আমাদেরকে দেখছেন তাদেরকে বলবো প্লিজ একটু অ্যাক্টিভ হয়ে যান, আপনারা খাতা কলম নিয়ে আমাদের লাইভটা জয়েন করেন, কারণ এই লাইভ সেশন যেটা হবে, আপনারা এই লাইভ সেশনটা দেখার পরে যে নোটসগুলো এখান থেকে নিতে পারবেন বা যা নলেজ গ্যাদার করবেন, সেটা আপনারা আজ স্পিকিংয়ে ভালো করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। এবং এটা শুধু বিশ্বাস না, এটা হবে ইনশাল্লাহ। সো ফর দ্যাট হোয়াট ইউ হ্যাভ গট টু ডু ইজ টু ওয়াচ আওয়ার লাইভ properly and take notes at the same time. ওকে, সো আমি আর কথা না বাড়িয়ে আমাদের স্লাইডটা শেয়ার করছি আজকের জন্য। মিনহাজউদ্দিন বলেছেন, মঞ্জু বলেছেন, স্যার আই এম ওয়াচিং ফ্রম ইউটিউব, থ্যাংক ইউ। ওকে, সো দেখেন আমরা আজকে যেটা নিয়ে কথা বলছিলাম, যে আমরা যে টপিকটা বেছে নিয়েছি সেটা হচ্ছে
স্পিকিং আ ডিফিকাল্ট ডিসিশন ইউ মেড, মানে ডিসিশন মেকিং এ আমরা ওভারঅলি কথা বলবো আজকের এই লাইভ সেশনটাতে। এবং আপনারা যারা আমাদেরকে দেখছেন তাদের জন্য হোপফুলি দিস ইজ গোয়িং টু বি আ ফেনোমেনাল এক্সপিরিয়েন্স। সো আমাদের যে পয়েন্টটা এখানে বলে রাখা ভালো যে ইন আল স্পিকিং পার্ট 1 মোস্টলি আমরা যে ধরনের কোয়েশ্চেন পাই সেই কোয়েশ্চেনগুলো আমাদের জন্য কিছুটা সহজ হয়। আই উড সে হ্যাঁ কিছুটা সহজ হয়, বাট নট অলওয়েজ। আমরা যেটা দেখতে পাই যে কিছু কিছু কোয়েশ্চেন আমাদের স্টুডেন্টরা বলেন যে স্যার এই কোয়েশ্চেনটা খুব কঠিন হয়েছিল, আমি এটা আনসার করতে পারি নাই, আমার টাফ মনে হয়েছে। সো এই যে বিষয়গুলা টাফ মনে হয়ে যাওয়ার ব্যাপারটা, এইটা যেন না হয় সেইগুলোকে নিশ্চিত করার জন্য আমাদের এই লাইভ সেশনগুলা। এবং আজকের টপিকটা বেসিক্যালি আপনারা দেখেন যে ডিফিকাল্ট ডিসিশন ইউ মেড বা ডিসিশন মেকিং ইটসেলফ ইজ আওয়ার টপিক টুডে। সো যারা স্পিকিং পরীক্ষা দিতে যাবেন ভবিষ্যতে তাদের জন্য যে বিষয়টা খুবই লক্ষণীয় যে দেখেন আপনার আজ পরীক্ষায় এমন টপিক আসতে পারে যে টপিকগুলো খুবই কমন ইন আ সেন্স যে হতে পারে রিডিং, মিউজিক, মুভিজ, এই ধরনের টপিক আপনার চলে আসতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে এমন টপিকও হতে পারে যেই টপিকগুলো আমরা সচরাচর দেখতে পাই না, যেমন আজকের টপিকটা আর ডিফিকাল্ট ডিসিশন বা ডিসিশন মেকিং নিয়ে আপনি কথা বলছেন। সো এইরকম টপিকটা নিয়ে যখন আপনি ডিল করছেন তখন আপনাকে আসলেই কিছু চ্যালেঞ্জ ফেস করতে হবে। এবং সেই চ্যালেঞ্জগুলো যদি পরীক্ষায় ফেস করতে না হয়, আপনি যাতে খুব সহজেই আইএলটিএস স্পিকিং এই ধরনের টপিক ডিল করে আসতে পারেন এফেক্টিভলি অ্যান্ড এফিশিয়েন্টলি। ফর দিস রিজন আই এম উইথ দিস টপিক। ওকে, সো আজকে লাইভটা আপনারা যদি দেখেন আপনাদের এই সমস্যার থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। এবং আমাদের দেখেন প্রত্যেক দিনের লাইভে আমরা কিছু কমন কথা আপনাদের সাথে শেয়ার করি, অ্যান্ড দ্যাট ইজ আপনি যখন কথা বলছেন আপনি চেষ্টা করেন যে আপনার রিয়েল লাইফ ডিসিশনগুলো যা যা ছিল সেটা বা এক্সপিরিয়েন্স শেয়ার করেন, এবং আপনি যে আনসারগুলো দিচ্ছেন সেই আনসারের জন্য একটা কনটেক্সট আপনি দাঁড় করানোর চেষ্টা করেন, অ্যান্ড হুইচ উইল হেল্প ইউ টু এক্সপ্যান্ড ইউর আনসার। অ্যান্ড always bear in mind that unless or until you expand your answer you're not gonna hit a very good band score. So আমরা যেটা করার চেষ্টা করি মোটামুটি একটা আনসার করে ফেলি এক বা দুই সেন্টেন্সে, and which is why we perform badly in our speaking test. So to overcome this or to increase your speaking score, what you have got to do is to expand your each and every answer. আপনার এক্সপ্যানশনটা খুবই ইম্পর্টেন্ট, and for doing this you have to use clear structure. আপনার কথাগুলো স্ট্রাকচারের হওয়া উচিত, এবং এই স্ট্রাকচারটা আপনাকে হেল্প করে বেসিক্যালি ভালো স্কোর গ্যাদার করতে। এবং আপনি যেটা করবেন আপনার কথাবার্তার মধ্যে যেন ইমোশনের টাচ থাকে। আপনি যদি ইমোশনালি কোনো কথা বলতে না পারেন, অর্থাৎ ইমোশনটা যদি না থাকে আপনার স্পিকিংয়ে, দেন ইউ আর নট গোনা get good score. ওকে, সো দেখেন আমাদের ডিসিশন মেকিং এ পার্ট 1 নিয়ে আমি প্রথমে আলোচনা করব, and for this part we have got 4 questions as usual। 4টা করে কোয়েশ্চেন থাকে। সো আমাদের প্রথম কোয়েশ্চেনটা কি আছে দেখেন, প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে ডু ইউ ফাইন্ড ইট ইজি অর ডিফিকাল্ট টু মেক ডিসিশনস? ডু ইউ ফাইন্ড ইট ইজি অর ডিফিকাল্ট টু মেক ডিসিশনস? সো this is kind of question which is not that much common in our speaking part 1, but when a topic like this appears in your speaking test, then questions might be like this. Okay, and then what type of decisions do you usually find hard to make? What type of decisions do you usually find hard to make? অথবা আপনার কোয়েশ্চেন হতে পারে, have you ever had to make a decision quickly? Have you ever had to make a decision quickly? অথবা do you think it is important to ask for advice when making decisions? So these are the common questions for this particular topic. এবার যারা এই টপিকটা নিয়ে ডিল করছেন বা ভবিষ্যতে এই টপিকটা যারা ডিল করবেন তাদের জন্য কি ধরনের ভোকাবুলারি মাথায় রাখা উচিত? ভোকাবুলারি ইটসেলফ ইজ গোয়িং টু বি গেম চেঞ্জার ইন আওয়ার স্পিকিং টেস্ট। আমি মনে করি আওয়ার স্পিকিং এ ভোকাবুলারির উপর প্রচন্ড জোর দেওয়া উচিত, বিকজ ইট অ্যাকচুয়ালি হেল্পস ইউ এক্সপ্রেস ইউর ইনার ইমোশন। আপনার যদি ভোকাবুলারি কনটেক্সটটা স্টকটা ভালো না হয়, দেন ইউ আর নট গানা মেক ইট হ্যাপেন যে আপনার ইমোশনটাকে আপনি প্রপারলি এক্সপ্রেস করতে পারছেন। সো ওই প্রপার এক্সপ্রেশনের জন্য আপনাকে যেটা করতে হবে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই কিছু ভোকাবুলারি জানতে হবে। সো আমাদের এইরকম টপিকের ক্ষেত্রে ডিসিশন মেকিং লাইক টপিকের ক্ষেত্রে আমাদের যে শব্দটা খুব বেশি মনোযোগ দিয়ে ব্যবহার করা উচিত আইএলটিএস স্পিকিংয়ে সেটা হচ্ছে ডিলেমা। আচ্ছা, ডিলেমা শব্দটাকে একটা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি? আপনারা কি বলতে পারেন যারা আমাদেরকে দেখছেন এই মুহূর্তে? যারা দেখছেন, কেউ কি দেখছেন?
ইয়াস, সামওয়ান ইজ ওয়াচিং ইউর দাস। অ্যান্ড যারা দেখছেন তাদের জন্য বলবো যে আমি যখন কথাগুলো বলছি এবং পরবর্তীতে যখন আপনারা দেখবেন, আপনারা চেষ্টা করেন যে ডিলেমা কোন ধরনের পার্টস অফ স্পিচ বা ডিলেমা শব্দটার অর্থ কি। ডিলেমা হচ্ছে দ্বন্দ্ব, দ্বিধা। সো এটা একটা নাউন। তারপরে কি আসলো? চয়েসেস। ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কি থাকে? চয়েসেস থাকে অ্যান্ড অপশনস থাকে। সো দেখেন, যখন আপনি ডিসিশন মেকিং নিয়ে কথা বলছেন, ইউ আর অলওয়েজ ইন ডিলেমা, বিকজ as you are in dilemma, you are actually trying to make a decision. So it's normal. So ডিসিশনের জন্য ডিলেমা শব্দটা খুবই প্রাসঙ্গিক, এই শব্দটা আসবে। এরপর আপনার যেহেতু ডিসিশন মেক করতে হচ্ছে, দ্যাট মিনস ইউ হ্যাভ গট লট অফ চয়েসেস অ্যান্ড অপশনস। সো আপনাকে অনেকগুলো অপশন থেকে বা চয়েস থেকে একটাকে বেছে নিতে হচ্ছে। সো এরকম শব্দ আসা উচিত। And whatever decision you make, there are some consequences. There are some consequences. Maybe it is advantages or disadvantages. That means এই যে ডিসিশনগুলো আপনি নিচ্ছেন তার কিছু প্রস আছে অ্যান্ড কনস আছে। প্রস কি? প্রস হচ্ছে অ্যাডভান্টেজ অ্যান্ড কনস হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তাহলে আমি যেটা চেষ্টা করবো আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করার, সেটা হচ্ছে ডিলেমা শব্দটা যদি আমি একটা সেন্টেন্স মেক করতে চাই তাহলে কি হবে ডিলেমা দিয়ে? আপনি বলতে পারেন যে when it comes to making decision, দেখেন এই কথাটা স্পিকিং এ খুবই সুন্দরভাবে আপনি ব্যবহার করতে পারেন। when it comes to মানে কোনো একটা কিছুর ক্ষেত্রে, when it comes to, তাহলে কোনো কিছুর ক্ষেত্রে। সো আমি যখন বলছি যে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমি সবসময় দ্বিধার মধ্যে থাকি, তাহলে when it comes to decision making, or when it comes to making decision, I'm always in dilemma. আচ্ছা, আমি এই ক্ষেত্রে আপনাদের সাথে আরেকটা শব্দ শেয়ার করতে চাই। ডিলেমা শব্দটা যদি আপনারা চিন্তা করেন, এই শব্দটা সরাসরি ডিলেমা না হয়ে আপনারা আরেকটা শব্দ ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে be in two minds। মানে এটাও হচ্ছে যে ইনডিসিশনে থাকা বা আপনি এখনো দ্বিধার মধ্যে আছেন সেটা বোঝানোর জন্য। তাহলে আপনি বলতে পারেন I'm in a dilemma, অথবা আপনি বলতে পারেন যে I'm in two minds। ওকে, I'm in a dilemma অথবা I'm in two minds, এই কথাটা আপনি বলতে পারেন। সো ডিলেমার সিনোনিমাস আর একটা খুব ভালো একটা ফ্রেজাল ভার্ব আমরা পেয়ে গেলাম, বা ইডিয়মও হতে পারে। ইন টু মাইন্ডস ইডিওম্যাটিক এক্সপ্রেশন। আমি ওভারঅল বলছি এটা একটা ইডিওম্যাটিক এক্সপ্রেশন। সো ইডিওম্যাটিক এক্সপ্রেশনটা আপনি ব্যবহার করতে পারেন। আপনি বলতে পারেন I'm in dilemma অথবা বলতে পারেন I'm in two minds। খুবই ভালো একটা ইংলিশ, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। জাস্ট ইউ হ্যাভ টু মেক আ ডিসিশন যে আপনি এটা ব্যবহার করবেন কি করবেন না। ওকে, দেন চয়েসেস। তাহলে আপনি বলতে পারেন যে আজকের এই যুগে আমাদের অনেক কিছু করার অপশন আছে, বা অনেক কিছু করার অপশন আছে। তখন আপনি বলতে পারেন যে ইন টুডেজ ওয়ার্ল্ড we have got lots of choices. Choices মানে এখানে চয়েসেস এর বাংলা যদি আমি চিন্তা করি, চয়েস মানে নরমালি পছন্দ, বাট এইখানে চয়েস মানে হচ্ছে বিকল্প। এখানে চয়েস মানে হচ্ছে বিকল্প। মানে বিকল্প মানে কি? একের অধিক অপশন থাকা, মানে অপশন। তাহলে ইন টুডেজ ওয়ার্ল্ড দেয়ার আর লটস অফ চয়েসেস, অথবা ইন টুডেজ ওয়ার্ল্ড দেয়ার আর লটস অফ অপশনস। ওকে, এইবার আপনি বলেন কনসিকুয়েন্সেস শব্দটা। আপনি কি বলতে পারেন কনসিকুয়েন্স শব্দটা কিভাবে আসতে পারে? ওকে, সো কেউ কি আমাদের সাথে এই মুহূর্তে আর আছেন? ইয়েস, আছেন। আমাদেরকে আতিকুজ্জামান রাসেল বলেছেন স্যার পিডিএফগুলো দিয়েন। রাসেল সাহেব আমাদের বেশ ভালো, খুবই ভালো ব্যাপার, খুব ভালো লাগলো যে উনি যেটা করছেন আমাদের সাথে অ্যাড হয়ে আছেন এবং ক্লাসটা করছেন। সো উনি উত্তর দিয়েছেন যে নাউন, আমি যেটা জিজ্ঞেস করছিলাম নাউন, ডিলেমা, পিডিএফগুলো দিয়েন। অবশ্যই আমরা চেষ্টা করবো পিডিএফগুলো দেওয়ার। অ্যাট দ্য সেম টাইম আই উড আস্ক ইউ টু শেয়ার আওয়ার লাইভ ইফ পসিবল। যদি সম্ভব হয় অবশ্যই একটা শেয়ার করবেন। আর এই কথাটা খুব গুরুত্ব দিয়ে আমি বলবো যে লাইভটা যখন করছেন চেষ্টা করেন একটা খাতা কলম নিয়ে বসতে। ওকে, হোয়াট আই ওয়াজ টকিং অ্যাবাউট কনসিকুয়েন্সেস ক্ষেত্রে আপনি বলতে পারেন কি যে when I make any decision it comes with when I make any decision it comes with lots of consequences অথবা আপনি বলতে পারেন it comes with lots of pros and cons. These are the things. Okay,
কনসিকুয়েন্সেসও বলতে পারছেন, আপনি প্রস অ্যান্ড কনসও বলতে পারছেন। ওকে, দেন আরেকটা সেগমেন্ট আছে আমাদের এই পার্টিকুলার অপশনটা নিয়ে কথা বলার জন্য। সেটা কি? সেটা হচ্ছে ইমোশন রিলেটেড ব্যাপার, যে আমি ইমোশনালি কেমন ফিল করেছিলাম এই ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। সো আপনার যেটা হয়, আমরা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে একটু কনফ্লিক্টেড থাকি, আমাদের কনফ্লিক্ট হয় যে একটু মনে হয় যে এটা করব না ওটা করব। তাহলে আপনি বলতে পারেন যে when I make any decision I feel conflicted অথবা I feel anxious, মানে আপনি একটু চিন্তিত থাকেন, উদ্বিগ্ন থাকেন, তাহলে আপনি বলতে পারেন যে I'm always anxious when I make decision. দেখেন, এমন একটা ঘটনা হতে পারে যে আপনি ইন্টারমিডিয়েট এসএসসিতে অর্থাৎ ক্লাস 9-এ আপনি সায়েন্স নেবেন, আর্টস নেবেন না কমার্স নেবেন, সেটা নিয়ে আপনি একটা দ্বিধার মধ্যে ছিলেন। তখন আপনি কি বলছেন যে আমি একটু চিন্তিত ছিলেন। তাহলে in my uh, HSC level I was anxious about choosing the path whether it is science, আর্টস ও কমার্স, এরকম বলতে পারেন। অথবা আপনি ধরেন এরকম একটা শব্দ ব্যবহার করছেন যে আনসার্টেন। আচ্ছা, আনসার্টেন শব্দটার মিনিং কি হতে পারে? আনসার্টেন শব্দটা কেউ কি বলতে পারেন যে হোয়াট ডাজ ইট মিন আনসার্টেন? আনসার্টেন মানে অনিশ্চিত। এখন আনসার্টেন কথাটার মানে হচ্ছে অনিশ্চিত। আপনি বলতে পারেন যে বিফোর মেকিং ডিসিশন আই ওয়াজ আনসার্টেন অ্যাবাউট দ্য কনসিকুয়েন্সেস, অথবা বিফোর মেকিং দ্য ডিসিশন আই ওয়াজ আনসার্টেন অ্যাবাউট দ্য প্রস অ্যান্ড কনস, আমি জানতাম না আসলে এর সুবিধা কি অসুবিধা কি। এবার আপনি ডিসিশন নিয়েছেন, সেই ডিসিশনটা যদি ভালো হয় আপনি শেষে কি হচ্ছেন, একটু শান্তি ফিল করছেন, তাহলে আপনি বলতে পারেন যে আই ফিল রিল্যাক্সড অথবা আই ফিল রিলিভড, অথবা আপনি বলতে পারেন আপনি সন্তুষ্ট হয়েছিলেন। তাহলে কন্টেন্ট এই শব্দটা ব্যবহার করতে পারেন। কন্টেন্ট শব্দটাও খুব ইম্পর্টেন্ট, এটা ব্যবহার করা যেতে পারে। ওকে, কন্টেন্ট শব্দটা আসতে পারে, আমরা চাইলে এই শব্দটা ব্যবহার করতে পারি, কন্টেন্ট। ওকে, এরপরে আসলো কি অ্যাডভাইস অ্যান্ড গাইডেন্স। দেখেন, ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এই ভোকাবুলারিগুলো আপনি ব্যবহার করতে পারেন। কনসাল্ট করা, আমি যখন ডিসিশন মেক করতে যাই তখন আমি কি করি, কারো না কারোর সাথে কথা বলি, আমি কথা বলার চেষ্টা করি বা আমি আমার মতামত জানানোর চেষ্টা করি, তারা তাদের মতামত দেয়। তাহলে আপনি বলতে পারেন এই কনসাল্ট শব্দটা, এই যে কাজগুলো করেন তখন সেটাকে আপনি বলছেন কনসাল্ট করা। তাহলে বিফোর মেকিং এ ডিসিশন আই কনসাল্ট উইথ মাই পেরেন্টস অথবা আই কনসাল্ট উইথ মাই টিচার। ওকে, অথবা আপনি বলতে পারেন সিক অ্যাডভাইস। সিক অ্যাডভাইস মানে কি? সিক অ্যাডভাইস মানে হচ্ছে মানে কোন একটা উপদেশ খোঁজা বা এটা নিয়ে কাজ করা। আমি কি করি, আমার বড়দের উপদেশ নেওয়ার চেষ্টা করি, উপদেশ পাওয়ার চেষ্টা করি। তাহলে আপনি বলতে পারেন যে আই অলওয়েজ সিক অ্যাডভাইস। এরপর আপনি যে অ্যাডভাইসগুলো পান সেই অ্যাডভাইসগুলোকে আপনি কি করেন, মূল্যায়ন করেন। আপনি অনেকগুলো অ্যাডভাইস পেলেন, অনেকগুলো চয়েসেস আপনার চলে আসলো, তার মধ্যে আপনি দেখেন যে কোনটা ভালো কোনটা মন্দ। এই যে আপনি দেখেন কোন অপশনটা ভালো কোন অপশনটা মন্দ, এটাকে আমরা একটা সুন্দর কলোকেশনে বলতে পারি ওয়ে অপশনস, মানে তুলনা করে দেখা, অপশনগুলোকে তুলনা করে দেখা, যাচাই করা। আপনি এটাকে বলতে পারেন যাচাই। ওয়ে মানে হচ্ছে যাচাই করা। কাকে যাচাই করছেন? অপশনকে। তাহলে অপশন যাচাই করা, বিকল্প যাচাই করা। তার মানে আপনার হাতে যে অপশনগুলো আছে সেগুলোকে আপনি যাচাই করছেন। তার মানে এটাকে আপনি বলেন যে basically I don't take any decisions directly, I seek advice from my parents or teachers, and finally I weigh the options and come to a conclusion. এইভাবে আপনি কথাটা বলতে পারেন। এরপরে একটা খুব সুন্দর ইংলিশ আছে, ডেলিবারেট মানে কি? ডেলিবারেট মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে, মানে ইচ্ছা করা। ডেলিবারেট মানে ইচ্ছাকৃত, ডেলিবারেটলি থেকে ডেলিবারেট। তাহলে ডেলিবারেটলিও হতে পারে উইলিংলি। আর ইভ্যালুয়েট মানে মূল্যায়ন, এইটা অনেকটা এইটার সাথে আসে, ওয়ে অপশনের সাথে ইভ্যালুয়েট কথাটা চলে আসে। ওকে, আচ্ছা, আমার সাথে এই মুহূর্তে আরো কে আছেন? রাসেল সাহেব আছেন, উনি বলছেন যে আই ওয়াজ এট ক্রস রোড, এটা বলা যাবে? হ্যাঁ, অফকোর্স, ক্রস রোড খুবই সুন্দর একটা ইংলিশ, থ্যাংক ইউ। এটা অবশ্যই আপনি বলতে পারেন আই ওয়াজ এট ক্রস রোডস, ভেরি গুড অপশন। ওকে,
ওকে, সো সরি, এই মুহূর্তে আর কে কে আমাদের সাথে আছেন? ওকে, সো আমি একটু দেখি এবার কোয়েশ্চেনগুলোর আনসারে চলে যাই, যে ওখানে কি করতে পারতাম আমরা, আনসারগুলো কিভাবে করতে পারতাম সেটা একটু দেখার চেষ্টা করি। তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন ছিল যে ডু ইউ ফাইন্ড ইট ইজি অর ডিফিকাল্ট টু মেক ডিসিশনস, ডু ইউ ফাইন্ড ইট ইজি অর ডিফিকাল্ট টু মেক ডিসিশন, যে আপনার কাছে ডিসিশন নেওয়াটা কি সহজ নাকি কঠিন মনে হয়, আপনার কাছে ডিসিশন নেওয়াটা সহজ নাকি কঠিন মনে হয়। এবার দেখেন আপনি কি সুন্দর করে আগের যে ভোকাবুলারি গুলো আছে সেগুলা ব্যবহার করতে পারেন, যে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমি কি থাকি, আমি একটু ডিলেমার মধ্যে থাকি, কারণ আমার হাতে অনেকগুলো অপশন থাকে এবং আমি বেসিক্যালি অনেকগুলো অপশন থেকে একটা বেছে নেই, বাট আমার কাছে মনে হয় ফাইনালি ডিসিশন নেওয়া একটা কঠিন কাজ। আপনি এরকম বলতে পারেন। তাহলে ডু ইউ ফাইন্ড ইট ইজি অর ডিফিকাল্ট টু মেক ডিসিশনস, আপনার প্রথম যে কাজটা হবে যে কোনো কোয়েশ্চেনের আনসার করার ক্ষেত্রে আপনি একটা স্টার্টার ব্যবহার করেন, যে আপনার কাছে কি সহজ মনে হয় না কঠিন মনে হয়। আপনি সরাসরি উত্তর না দিয়ে আপনি বলতে পারেন যে ফ্র্যাঙ্কলি স্পিকিং, ফ্র্যাঙ্কলি স্পিকিং আই হ্যাভ মিক্সড ফিলিংস অ্যাবাউট দ্যাট, আই হ্যাভ মিক্সড ফিলিংস অ্যাবাউট দ্যাট। অথবা আপনি বলতে পারেন ফ্র্যাঙ্কলি স্পিকিং ইট ডিপেন্ডস, ফ্র্যাঙ্কলি স্পিকিং ইট ডিপেন্ডস, সত্যি কথা বলতে এটা নির্ভর করে। এরপরে আপনি বলেন যে however when it comes to দেখেন আমি আগেও বলেছিলাম ওই কথাটা, যে কোনো কিছুর ক্ষেত্রে when it comes to making any decision I'm always in two minds, so as a result I can say that making decision for me personally it is hard going। এই ডিফিকাল্ট কথাটা আমরা বলতে পারি হার্ড গোয়িং, হার্ড গোয়িং মানে হচ্ছে ইজি কঠিন, আর ইজি, ইজি মানে স্ট্রেট ফরওয়ার্ড, আমরা এই শব্দটা খুব সুন্দর করে ইউজ করতে পারি, স্ট্রেট, স্ট্রেট ফরওয়ার্ড, স্ট্রেট ফরওয়ার্ড মানে ইজি, এই দুইটা ল্যাঙ্গুয়েজ আমরা এখানে ব্যবহার করতে পারেন। ওকে, আচ্ছা, what types of decisions do you usually find hard to make, what types of decisions do you usually find hard to make, কোন ধরনের ডিসিশন আপনার নিতে কঠিন মনে হয়। আপনি এখানে কি বলতে পারেন যে কোন ডিসিশন আপনি কঠিন মনে করেন। যারা আমাদেরকে দেখছেন একটু আমাদের সাথে শেয়ার করবেন প্লিজ, যে কোন ধরনের ডিসিশন নেওয়াটা আপনার কাছে কঠিন মনে হচ্ছে। Is anybody there? কোন ধরনের ডিসিশনটা কঠিন মনে হচ্ছে, যদি কেউ আমাদেরকে দেখে থাকেন একটু জাস্ট শেয়ার করবেন। আচ্ছা, তাহলে হোয়াট টাইপ ডিসিশন ডু ইউ ইউজুয়ালি ফাইন্ড হার্ড টু মেক, কোন ধরনের ডিসিশন নেওয়াটা আপনার জন্য কঠিন মনে হয়। তাহলে এইখানে একটা কাজ করা যায়, যে টাইপ কথাটা আছে, সো টাইপ কথাটা কিভাবে বলতে হয় আমরা একটু এর আগে একদিন ক্লাসে, গত দিনের একটা ক্লাসে আলোচনা করেছিল, যে হাউ টু টক অ্যাবাউট টাইপস ইন আইএলটিএস স্পিকিং। তাহলে আপনি যেটা করতে পারেন, যে টাইপের ক্ষেত্রে আপনি এভাবে বলতে পারেন যে there is quite a mixed variety of decisions, that I have to make and I find them difficult, বা I find them hard going। ওকে, সো এইভাবে আপনি কথাটা শুরু করতে পারেন। শুরু করাটা আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি, বাট দেখেন আপনি কি ধরনের ডিসিশন নেন, যে আপনি বিদেশে পড়তে যাবেন, এই মুহূর্তে আপনার জন্য কি করতে হচ্ছে, যে আপনি বিদেশে পড়তে যাবেন কি যাবেন না। তাহলে আই হ্যাভ টু চুজ ওয়েদার আই উইল গো অ্যাব্রড ফর মাই হায়ার স্টাডিজ অর আই উইল স্টে ব্যাক ইন মাই, আই উইল স্টে ইন মাই হোম টাউন, এরকম কথাবার্তা বলা যেতে পারে। এরপরে পরেরটা দেখেন যে হ্যাভ ইউ এভার হ্যাড টু মেক আ ডিসিশন কুইকলি, হ্যাভ ইউ এভার হ্যাড টু মেক আ ডিসিশন কুইকলি, আপনার কি কোনো একটা ডিসিশন খুব দ্রুত নিতে হয়েছিল। তাহলে আপনি এবার কি বলতে পারেন, যে আপনি দেখেন এই ক্ষেত্রে একটু
আই উড সে কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারেন, যেই ল্যাঙ্গুয়েজটা আপনাকে সাহায্য করবে কি করতে, আরো সুন্দর করে গুছিয়ে আনসারটা দিতে। সেক্ষেত্রে আপনি কি বলতে পারেন যে হ্যাভ ইউ এভার হ্যাড টু মেক আ ডিসিশন কুইকলি, যে আপনার কি কখনো খুব দ্রুত ডিসিশন নিতে হয়েছিল কিনা। এরকম ক্ষেত্রে আপনি কি বলবেন? আপনি বলতে পারেন যে আমার তো আসলে এই মুহূর্তে ধরেন আপনি ডিরেক্ট মনে করতে পারছেন না, তখন আপনি বলতে পারেন যে যে এরকম কথা কি আমরা বলতে পারি যে আমি তো এই মুহূর্তে মনে পড়ছে না, বাট আমার কাছে মনে হয় যে আমি এরকম একটা কিছু করেছিলাম, মেবি মেবি এরকম করে আপনি ভাবতে পারেন। তাহলে আমার যেটা করা যেতে পারে, ফর স্টিলিং সাম টাইম ইউ ক্যান সে সামথিং লাইক দিস, যে অ্যাকচুয়ালি দিস ইজ নোট সামথিং দ্যাট আই হ্যাভ থট বিফোর, এরকম করে বলা যায়। অথবা আপনি বলতে পারেন যে ইফ মাই মেমোরি সার্ভস মি কারেক্ট, ইফ মাই মেমোরি সার্ভস মি কারেক্ট, আই হ্যাভ নেভার হ্যাড টু মেক এনি ডিসিশন কুইকলি, আমার কখনোই কোনো ডিসিশন কুইকলি নিতে হয় নাই। ফর্চুনেটলি আপনি এরকম কথা বলতে পারেন যে আমি ফর্চুনেটলি কখনোই কোনো ডিসিশন কুইকলি আমি নেই নাই। সো তারপর আপনি বলতে পারেন যে আমি যেহেতু একজন একটু প্ল্যান্ড পারসন, আমি একটু প্ল্যান করে চলি, বা আমি একটু ক্যালকুলেটিভ, তাহলে অ্যাজ আ প্ল্যান্ড অ্যান্ড ক্যালকুলেটিভ পারসন আই অলওয়েজ হ্যাভ সাম টাইম টু কাম টু এনি কনক্লুশন অ্যাবাউট এনিথিং, মানে যে কোনো একটা ক্ষেত্রে কনক্লুশন বা রেজুলেশন, ডিসিশনের ক্ষেত্রে আপনি এরকম একটা কথা বলতে পারেন, রেজুলেশন শব্দটা ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে। ওকে, আচ্ছা, তারপরের কোশ্চেনটা কি ছিল, ডু ইউ থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট টু অ্যাস্ক ফর অ্যাডভাইস ওয়েন মেকিং ডিসিশন, মানে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কি আপনার কাছে মনে হয় যে অ্যাডভাইসটা নেওয়াটা জরুরি? তাহলে অ্যাস্ক ফর অ্যাডভাইস কথাটা আমরা এইভাবে চিন্তা করতে পারি, স্পিকিং করার সময় বলতে পারি সিক অ্যাডভাইস, সিক অ্যাডভাইস। অ্যাস্ক ফর অ্যাডভাইসের পরিবর্তে আপনি যেটা করতে পারেন, এখানে বলতে পারেন সিক অ্যাডভাইস। ওকে, নাও আমরা একটু চলে যাব দ্বিতীয় পয়েন্টটাতে, দ্বিতীয় বিষয় নিয়ে কথা বলবো, মানে পার্ট টু তে চলে যাব। বাট পার্ট টু তে যাওয়ার আগে আমি কি আপনাদের সাথে কিছু ভোকাবুলারি শেয়ার করতে পারি, যে ভোকাবুলারিগুলো আপনাদের জন্য সাহায্য করতে পারে? হ্যাঁ, আমি এখানে এসে আপনাদের সাথে এই কথাটাও শেয়ার করতে পারি। আমরা পার্ট ওয়ানের জন্য কিছু ভোকাবুলারি শেয়ার করেছি, অ্যান্ড আই উইল শেয়ার সাম মোর ভোকাবুলারি, সরি ভোকাব লেক্সিক্যাল আইটেমস উইথ ইউ রাইট নাও। এবার দেখেন আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটা আসলে কি আছে। সেকেন্ড কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে টক অ্যাবাউট আ ডিফিকাল্ট ডিসিশন ইউ মেড, টক অ্যাবাউট আ ডিফিকাল্ট ডিসিশন ইউ মেড, এমন একটা ডিফিকাল্ট ডিসিশনের কথা বলেন যেটা আপনি নিয়েছিলেন। এবার কোয়েশ্চেন আছে আমাদেরকে, আমরা জানি প্রত্যেকটা কিউ কার্ড অর্থাৎ পার্ট টু তে আমাকে কি করতে হয়, চারটা বুলেট পয়েন্টের সাহায্য নিয়ে কথা বলতে হয়। সো আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল কি, হোয়াট দ্য ডিসিশন ওয়াজ, আপনার ডিসিশনটা কেমন ছিল। তারপরে ওয়াই ইট ওয়াজ ডিফিকাল্ট, মানে কি ডিসিশন ছিল, এখানে আসলে হচ্ছে কি ছিল, কেন ডিফিকাল্ট ছিল, অ্যান্ড হোয়াট অপশনস ইউ কনসিডার্ড, কোন কোন অপশন আপনাকে বিবেচনা করতে হয়েছিল, অ্যান্ড এক্সপ্লেন হাউ ইউ ফেল্ট আফটার মেকিং দ্য ডিসিশন। সো দিস ইজ আ ভেরি গুড এরিয়া, এরকম কথাবার্তা যে আপনার কোনো একটা কিছু করার পরে অনুভূতি কেমন ছিল, এই কথাটা আজ স্পিকিং পার্ট টু তে বলতে হয়। পার্ট টু তে আমরা নর্মালি এই রকমের কথাবার্তা বলতে পারি, যেমন ফিলিং নিয়ে আমাদের কথা বলতে হয়। সো আমি আপনাদের সাথে ফিলিং রিলেটেড কিছু ভোকাবুলারি শেয়ার করবো আজকের লাইভে, যেটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ওকে, তাহলে আমরা একটু দেখি এই যে পার্টিকুলার কোয়েশ্চেন, আমরা আগেই জানি যে একটা কিউ কার্ডের জন্য আমি কি করব, 1 মিনিট সময় পাবো প্রিপারেশনের জন্য, অর্থাৎ ভাবার জন্য 1 মিনিট সময় পাচ্ছি আমি ভাববো, তারপরে কি করব, 2 মিনিট ধরে কথা বলবো, 2 মিনিট স্পিচ আমি দিব এইখানে। আচ্ছা, এইবার এই যে ভাবনার সময়টাতে আপনি কি করতে পারেন, ভাবনার সময়টাতে আপনি এইখানে কি কি ডিসিশন নিয়েছেন সেগুলো ছোট ছোট করে একটা বা দুইটা শব্দে লিখে রাখতে পারেন, বা কয়েকটা সেন্টেন্স আকারেও লিখতে পারেন। ইটস আপ টু ইউ, ইটস টোটালি আপ টু ইউ, যে আপনি কি এখানে নোট নেবেন, অর ইউ উইল অ্যাকচুয়ালি ডুইং ব্রেন স্টর্মিং, সেটাও হতে পারে। সো ইটস আপ টু ইউ, ইটস টোটালি ইউর ব্রেন গেম। সো আপনি এখানে কাজ করবেন আপনার মতো করে, বাট আই উইল অ্যাস্ক ইউ টু ফলো সাম ইনস্ট্রাকশনস। সেটা কি করবেন, যে আপনি এখানে যে চারটা কোয়েশ্চেন আছে, চারটা কোয়েশ্চেনের পাশে আপনি কিছু শব্দ লিখে রাখেন, অ্যান্ড ইট উইল হেল্প ইউ আ লট ওয়েন ইউ আর অ্যাকচুয়ালি গিভিং দ্য স্পিচ। ওকে, এটা আপনাকে সাহায্য করবে। নাও দ্য থিং ইজ,
আমাদের এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে কি ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা উচিত, পার্ট 2 এর ভোকাবুলারি কেমন হতে পারে। সো মূল বক্তব্য হচ্ছে যে দেখেন, আমাদের পার্ট 2 এর জন্য প্রথম ভোকাবুলারি আমি যেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে কি কনফ্লিক্টেড। কনফ্লিক্টেড কথাটাকে আমরা যদি বাংলায় বলতে চাই, এটা আসলে কি বোঝায় কনফ্লিক্টেড, বা কনফ্লিক্ট কথাটার বাংলা কি? কনফ্লিক্টেড শব্দটা আমি বাংলা এরকম বলতে পারি যে কনফ্লিক্টেড মানে বিরোধপূর্ণ কথাবার্তা, বিরোধপূর্ণ, যে I have lots of conflicted choices right now. I have lots of conflicted choices right now, মানে বিরোধপূর্ণ অনেকগুলো চয়েস আছে। এখানে আরেকটা শব্দ দেখতে পাচ্ছি, তাহলে কনফ্লিক্টেড শব্দটা মানে হচ্ছে বাংলায় আমরা বলতে পারি বিরোধপূর্ণ। আমি একটু লিখে রাখি, আমি জানি না আমি আপনাদের দেখতে সমস্যা করছি কিনা। বিরোধপূর্ণ এরকম একটা বাংলা হতে পারে কনফ্লিক্টেড। তাহলে আমি বাংলাটা যদি বিরোধপূর্ণ হয়, আমি সেন্টেন্সটা বলতে পারি যে I have some conflicted choices right now, মানে আমার হাতে এই মুহূর্তে বেশ কয়েকটা বিরোধপূর্ণ চয়েসেস আছে, বিকল্প আছে। এরপরে শব্দটা আসে, দেখেন খুবই সুন্দর একটা শব্দ, টোন। টোন মানে কি? কেউ কি আমাকে বলতে পারেন টোন মানে? টোন মানে তো নর্মালি আমরা জানি ছেঁড়া, আর কিছু হতে পারে টোন? টোন মানে হচ্ছে অনিশ্চয়তা, এটা এক ধরনের অ্যাডজেক্টিভ। টোনের বাংলাটা হচ্ছে, টোনের বাংলাটা আমরা বলতে পারি এক ধরনের অনিশ্চয়তা। আমি আরেকবার বলছি যে অনিশ্চয়তা। এটা খুবই ভালো একটা ল্যাঙ্গুয়েজ, টোন, টিয়ার থেকে টোন, বাট এটাকে অনিশ্চয়তা বলতে পারি, মানে অনিশ্চিত বা দ্বিধাদ্বন্দ্বে থাকা। বা এবার এই টোন কথাটা মানে কি করব, টোন কথাটা আমরা এরকম করতে বলতে পারি, টোনের বাংলাটা হবে এরকম, মানে ফিলিংটা যদি আমি চিন্তা করি তাহলে কি করব বুঝতে পারছি না, তাহলে কিং কর্তব্য বিমূঢ়, এরকম একটা বাংলা আছে, কি করব বুঝতে না পারা, বুঝতে না পারা, এরকম একটা সিচুয়েশন। তাহলে আপনি বলতে পারেন যে আই ওয়াজ টর্ন, মানে আমি আসলে আমার ডিসিশন নিতে প্রবলেম হচ্ছিল। আপনি এরকম একটা খুবই সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ। দেখেন টর্ন কথাটা আমরা নর্মালি দেখতে পাই না, ঠিক আছে, যে আমি আসলে বুঝতে পারছি না কোনটা করব, তাহলে আই ওয়াজ টর্ন, আই ওয়াজ টর্ন। বা আপনি বলতে পারেন যে আমি এখনো দ্বিধার মধ্যে আছি, তাহলে আই ওয়াজ ইন টু মাইন্ডস, বা আই এম ইন টু মাইন্ডস, আই এম টর্ন বা আই এম ইন টু মাইন্ডস। বা এখানে আরেকটা সুন্দর ল্যাঙ্গুয়েজ হয় এটার কাছাকাছি একটা, অ্যাট ওয়ান্স ওয়েটস, অ্যাট ওয়ান্স উইটস এন্ড। এখন এই যে কারোর উইটস এন্ড মানে কি, মানে আপনি কি করবেন বুঝতে পারছেন না, আই ওয়াজ অ্যাট মাই উইটস এন্ড, এরকম করে বলতে পারেন। তাহলে অ্যাট ওয়ান্স উইটস এন্ড, অ্যাট ওয়ান্স উইটস এন্ড। এই কথাগুলা দেখেন যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন তাদের জন্য বলবো এটা একটু নোট ডাউন করে নেন। মানে আপনি যখন কোনো কিছু নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন তখন আপনি বলতে পারেন যে আই এম ইন ডিলেমা। দেখেন আমরা এর আগে বলেছি যে ডিলেমা শব্দটা, আই অ্যাম ইন ডিলেমা। অথবা আপনি বলতে পারেন আই এম ইন টু মাইন্ডস, তার মানে আমি কি করবো বুঝতে পারছি না। বা আপনি বলতে পারেন আই এম টর্ন। অথবা আপনি বলতে পারেন আই এম অ্যাট মাই উইটস এন্ড। এটা একটু আরেকটু স্ট্রঙ্গার এক্সপ্রেশন আমি বলবো যে আই এম অ্যাট উইটস এন্ড, আমি এই মুহূর্তে কি করবো বুঝতে পারছি না, তাহলে আমি বলছি আই এম অ্যাট উইটস এন্ড, মানে কিং কর্তব্য বিমূঢ়, কি করবো বুঝে উঠতে পারছি না। বাট টর্ন শব্দটা আমি বলবো আমি পার্সোনালি আপনাদেরকে বলবো একটু এই শব্দটা ব্যবহার করেন আপনার স্পিকিং এ, অ্যান্ড দিস ইজ আ ভেরি গুড ভোক্যাব, যেটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে স্পিকিং এর ক্ষেত্রে। তাহলে আমি এই ধরনের সেন্টেন্সটা বলতে পারি যে আমি কি থাকবো নাকি যাব, এই ব্যাপারে ডিসিশন নিতে পারছিলাম না বা পারছি না। তাহলে আপনি বলতে পারেন যে আই অ্যাম torn between staying and going. I'm torn between staying and going.
মানে আমি কি যাব নাকি থাকবো বুঝতে পারছি না, তাহলে আই এম টর্ন বিটুইন স্টেইং অ্যান্ড গোয়িং। খুবই ভালো একটা ইংলিশ, খুবই ভালো ইংলিশ, এটা ব্যবহার করেন। অথবা আপনি বলতে পারেন যে আই ওয়াজ অ্যাট মাই উইটস এন্ড ওয়েদার আই শুড স্টে অর গো, ওয়েদার আই শুড স্টে অর গো, এরকম করে বলা যায়। ইভ্যালুয়েট শব্দটা আমাদের এখানে আসবে। কন্টেমপ্লেট, খুবই ভালো ইংলিশ। কন্টেমপ্লেট, কন্টেমপ্লেট মানে হচ্ছে ভাবা। কন্টেমপ্লেট মানে কি? ভাবা। এই ভাবা কথাটা থেকে আমার একটা শব্দ, মানে একটা এক্সপ্রেশন মনে পড়ে গেল এই মুহূর্তে, ভাবা। ধরেন আপনারা অনেক সময় এরকম সিচুয়েশন ফেস করেন, কেউ এসে আপনাকে একটা ব্যাপারে তথ্য দিতে বললো বা ডিসিশন দিতে বললো, তখন আপনি বললেন যে আচ্ছা আমি একটু ভেবে জানাচ্ছি, আমি একটু ভেবে জানাচ্ছি। তাহলে এই যে আমি ভেবে জানাচ্ছি, বাংলাটায় কি হবে? ভেবে বলছি বা ভেবে জানাচ্ছি, ভেবে বলছি, ভেবে বলছি। এই কথাটা ইংলিশে খুব সুন্দর করে বলা যায় যে আপনি বলতে পারেন যে আই হ্যাভ টু, এইখানে ইংলিশটা মেইনলি আসছে স্লিপ অন ইট। আই হ্যাভ টু স্লিপ অন ইট মানে স্লিপ অন সামথিং, মানে স্লিপ অন সামথিং মানে কোনো কিছু নিয়ে ভেবে পরে জানানো। বেসিক্যালি আজকে ভেবে কালকে জানানো, এরকম ক্ষেত্রে আমরা এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি। খুবই সুন্দর ইংলিশ। এবং যারা আমি দেখেন, যারা আমাদের লাইভটা দেখছেন তাদেরকে বলবো যে প্লিজ লাইভটাকে দেখেন, পাশাপাশি আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে অবশ্যই সরি লাইভটা দেখেন এবং অবশ্যই নোটস নেন। এই যে সেন্টেন্সগুলো আমি বলছি, এই সেন্টেন্সগুলো আপনারা শিখে রাখেন অ্যান্ড আপনারা একটু নোট রেখে দেন, যাতে করে আপনার স্পিকিং টেস্টে বা আপনি যখন স্পিকিং প্র্যাকটিস করছেন এগুলো ইচ্ছা করে আপনার স্পিকিংয়ের মধ্যে আনতে পারেন। এবং যদি সব কিছু এখানে থাকে তাহলে আপনার স্পিকিং কোন লেভেলে যাবে আপনি বুঝতে পারছেন। মানে ইউ আর গোয়িং টু হিট a score, a band score in IELTS speaking, which is actually beyond your wildest dreams. ওকে, এই কথাটা একটু মাথায় রাখেন যে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করাটা আমার কাছে মনে হয় যে from my experience what I can say is IELTS speaking test is a vocabulary game. মানে আপনি যদি vocabulary ভালো জানেন আপনার স্পিকিং এর স্কোর মানে ড্রামাটিকলি বাড়বে। দিস ইজ মাস্ট, এটা হবে। ওকে, সো দেন আরেকটা ভোকাবুলারি আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে রিসলভ। রিসলভ মানে কি? সমস্যার সমাধান করা বা সমাধান করা। সো আমি এই কথাটা যেটা নিয়ে একটু তার আগে কথা বলছিলাম যে স্লিপ অন সামথিং, স্লিপ অন সামথিং মানে কোনো কিছু ভেবে বলা। তাহলে ধরেন আপনার কাছে আপনার ফ্রেন্ড বলল যে দোস্ত আমি তো একটু ঘুরতে যাব, তুই কি আমাকে কিছু টাকা দিতে পারবি? তখন আপনি বললেন যে হ্যাঁ আমি একটু ভেবে জানাচ্ছি, তুই দাঁড়া আমি একটু ভেবে জানাচ্ছি। তখন আপনি বলবেন যে আই হ্যাভ টু স্লিপ অন ইট, আই হ্যাভ টু স্লিপ অন ইট, আমি একটু ভেবে জানাচ্ছি। সো these are the things that you have got to actually include in your speech. স্পিকিং টেস্টে আপনি এই ধরনের ভোকাবুলারি ব্যবহার করেন যেটা আপনাকে একটা এজ দেবে। এজ, EDGE, এজ মানে কি? সুবিধা। It'll give you an edge in your speaking test if you have good stock of vocabulary. Okay? এবার দেখেন আমরা কিছু সেন্টেন্স আপনাদের জন্য রেখেছি, যে সেন্টেন্সগুলো আপনাকে সাহায্য করবে এইগুলোকে নিয়ে কথা বলার ক্ষেত্রে। সো টোন কথাটা আমার কাছে যে জিনিসটা খুবই ভালো লেগেছে বা যে ভোকাবুলারিটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার বেসিক্যালি খুব মজা লেগেছে সেটা হচ্ছে টোন। এই ভোকাবুলারিটা, তাহলে টোন মানে কি? কিং কর্তব্য বের হবে, কি করতে পারছেন বুঝতে পারছেন না, তাহলে আপনি বলতে পারেন যে আমি কি আসলে আমি এই মুহূর্তে বুঝতে পারছি না কি করব, তাহলে আপনি বলবেন যে আই এম টর্ন, আই এম টর্ন, অথবা আই এম ইন টু মাইন্ডস, আই এম ইন টু মাইন্ডস, অথবা এখানে একটা সুন্দর ইংলিশ আছে আই এম ওয়েভারিং, আই এম ওয়েভারিং। এই কথাটাও বলা যায় ওয়েভার, ওয়েভ, WAVERING, আই এম ওয়েভারিং। ওকে, সো দেখেন কিছু স্যাম্পল সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি। সেখানে কি বলা হচ্ছে? প্রথম সেন্টেন্সটা আই ওয়াজ টর্ন বিটুইন স্টেইং with my family and pursuing a once in a lifetime opportunity abroad. তার মানে বিদেশে একটা অসাধারণ সুযোগ নেওয়া এবং ফ্যামিলির সাথে থেকে যাওয়ার, এই দুইটার মধ্যে আমি একটু কি ছিলাম? দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, দ্বিধায় থাকা, দ্বন্দ্বে থাকা। তাহলে টোন মানে দ্বিধায় বা দ্বন্দ্ব, দ্বিধান্বিত বা দ্বন্দ্বে থাকার ব্যাপারটা বোঝাচ্ছে। তারপরে এই যে আরেকটা খুব সুন্দর ইংলিশ আমরা এর আগে বলেছিলাম যে ওয়ে অপশনস। ওয়ে অপশনস মানে কি? যাচাই বাছাই করা। বা তার মানে আপনি কি করতে পারেন? কোনো কিছু সুবিধা অসুবিধা যাচাই বাছাই করা। সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে ওয়েইং দ্য প্রোজ অ্যান্ড কনস, ওয়েইং দ্য প্রোজ অ্যান্ড কনস মানে
weighing the pros and cons, I'm watching your লাইভ সেশন। ওকে, এরকম একটা সেন্টেন্স আপনি হয়তো চিন্তা করতে পারছেন এই মুহূর্তে। সো ওয়েইং দ্য প্রোস এন্ড কনস, আই এম ওয়াচিং ইউর লাইভ সেশন রাইট নাও। তাহলে ওয়ে দ্য প্রোস এন্ড কনস মানে কি, সুযোগ সুবিধা বিবেচনা করে ওয়েইং দ্য প্রোস এন্ড কনস, আই রিয়ালাইজ দ্যাট মুভিং অ্যাব্রড উড ওপেন দ্য ডোরস টু নিউ এক্সপিরিয়েন্সেস, নতুন এক্সপিরিয়েন্সের দরজা খুলে দেবে দেশের বাইরে। আচ্ছা, সো আমি এই কথাটা নিয়ে আসতে পারলাম। পরেরটা দেখেন, ইভেন দো ইট ওয়াজ a difficult decision, I felt that it was the right step for my career. So এই যে ল্যাঙ্গুয়েজগুলো, যে সেন্টেন্সগুলো আমি এখানে আপনাদের সাথে শেয়ার করছি, এই সেন্টেন্সগুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল সেন্টেন্স। আপনি যখনই ডিসিশন মেকিং নিয়ে কথা বলতে যাবেন, এই কথাগুলো আপনাদেরকে অবশ্যই সাহায্য করবে, এন্ড সামাস্ট করবে। ওকে, সো কেউ কি আছেন আমাদের সাথে এই মুহূর্তে দেখছেন? এবার দেখেন, আমাদের কিউ কার্ডের জন্য আরো কিছু আমরা একটা স্যাম্পল আনসার আপনাদের জন্য দাঁড় করিয়েছি, এবং সেটা আমরা দেখার আগে যেটা করব, এই অপশনটা একটু দেখে নেব। সো দেখেন তো এখানে কি শেয়ার করছি আপনাদের সাথে আমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি টক অ্যাবাউট আ ডিফিকাল্ট ডিসিশন, সরি, talk about a difficult decision you made. So আমাদের ফার্স্ট কোয়েশ্চেন ছিল what the decision was, why it was difficult, what options you considered, and explain how you felt after making the decision. এই ক্ষেত্রে আমাদের আনসারটা কেমন হচ্ছে, আমরা একটা স্যাম্পল আনসার, ছোট্ট একটা স্যাম্পল আনসার, সো দ্যাট ইউ ক্যান হ্যাভ আ গাইড, এরকম করে একটা আনসার আপনাদের সাথে শেয়ার করছি। সেটা কি, যে one of the toughest decision I have ever made was whether to move abroad for my studies. এই ক্ষেত্রে ধরেন যখনই আপনার এরকম কোয়েশ্চেনটা আসছে, আপনি এই সেন্টেন্সটা কিন্তু সবসময় কমনলি বলতে পারছেন। তারপরে আপনি আপনার কথাটা ইচ্ছা মতো বলেন, এই কথাটা কিন্তু আপনি কমন বলতে পারছেন, যে one of the toughest decisions I have ever made, I ever had to make was whether to move abroad for my স্টাডিজ। এরপরে অর নট কথাটাও বলতে পারেন। তারপরে আপনি ব্যাখ্যা করছেন এই আনসারটা, যে আই হ্যাড দ্য অপরচুনিটি টু স্টাডি অ্যাব্রড, আমার বিদেশে পড়াশোনা করতে যাওয়ার সুযোগ ছিল, বাট ইট মেন্ট লিভিং মাই ফ্যামিলি অ্যান্ড হোম বিহাইন্ড। কিন্তু এর মানে হচ্ছে এইটা, যে বা এটা দিয়ে এটা বোঝাচ্ছে যে আমার বাসা এবং আমার ফ্যামিলির মানুষজনকে পেছনে ফিরে চলে যাওয়া। অ্যান্ড I could either stay in my home country and continue working, or move abroad for better career prospects. এই কথাটা আমরা বলে ফেললাম। Then after careful consideration I decided to move abroad. আমি ডিসিশন নিয়েছিলাম বিদেশে যাওয়ার, because I knew it would benefit my future. These are excellent sentence structure sentence. আপনারা চাইলেই এই সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারেন, এবং আপনারা যারা বাসায় প্রিপারেশন নিচ্ছেন তাদের বলবো এইগুলা অবশ্যই এই সেন্টেন্সগুলো নোট করে রাখেন, এবং এইটা আপনাকে অবশ্যই খুব বেশি হেল্প করতে যাচ্ছে আইএলটিএস স্পিকিং এর ক্ষেত্রে। ওকে, নাও ওকে, দেন পরটা, ইট ওয়াজ ইমোশনালি চ্যালেঞ্জিং, কেমন ফিল করেছিলেন। 4 নম্বর কোয়েশ্চেন, যে হাউ ইউ ফেল, সেখানে আমরা বলছি এরকম, যে ইট ওয়াজ ইমোশনালি চ্যালেঞ্জিং বাট I felt relieved and confident. So দেখেন, আমরা প্রথম দিকে শেয়ার করেছিলাম এই ধরনের ল্যাঙ্গুয়েজ বা ভোকাবুলারি, যে relieved and confident that I made the right choice. সেই কথাগুলো আপনারা বলতে পারছেন। এবার আমি আপনাদের সাথে কিছু ভোকাবুলারি শেয়ার করবো, যে এই ভোকাবুলারিগুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। যেমন এই ক্ষেত্রে শুধুমাত্র এই পার্টিকুলার টপিক না, যে কোনো টপিকে আপনি ফিলিং নিয়ে কথা বলবেন, যে আপনার কেমন ফিল হয়েছিল। আমি আজকে অল্প কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, আরো কিছু ফিলিং নিয়ে পরবর্তীতে আলোচনা করব। ধরেন
আপনি যখন কোনো একটা ডিসিশন নেন, তখন এরকম অনেক কিছু ডিসিশনের মধ্যে আপনার যেমন ফিলিংটা হয় যে আপনি ইমপেশেন্ট হয়ে যান, অধৈর্য লাগে। আপনি কি ফিল করেন? অধৈর্য। এই যে ইমপেশেন্ট বা অধৈর্য ফিল করেন, এই কথাটা যে আপনি যেকোনো একটা টপিক নিয়ে কথা বলার ক্ষেত্রে মনে বলতে চাচ্ছেন যে আপনার ফিলিংটা কেমন ছিল? যে I was feeling impatient. I was feeling impatient. এই কথাটা আপনি যখন বলতে চাচ্ছেন, তখন আপনি বলতে পারেন সরাসরি না বলে যে কিছু একটা আপনার কিছু কারণে কোনো কিছুর কারণে যদি আপনার পেশেন্টটা আপনার ইমপ্রেশন লাগে, তখন আপনি বলতে পারেন যে ওই জিনিসটা মানে ইট ইট কি করেছিল? ট্রাইড। ইট ট্রাইড মাই ইট ট্রাইড মাই পেশেন্স। ইট ট্রাইড মাই পেশেন্স। ইট ট্রাইড মাই পেশেন্স মানে হচ্ছে যে এটা আমার প্রচন্ড অধৈর্য লেগেছিল বা আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল। তাহলে ধরেন আপনি বলতে পারেন যে ধরেন এই মুহূর্তে আপনার হয়তো IELTS প্রিপারেশন নিচ্ছেন আপনি এবং আপনার IELTS প্রিপারেশনটা খুবই অধৈর্য লাগছে এটা নিতে গিয়ে। আপনি অধৈর্য ফিল করছেন। তখন আপনি বলতে পারেন যে IELTS প্রিপারেশন বা টেকিং IELTS প্রিপারেশন অ্যাকচুয়ালি ট্রাইজ মাই পেশেন্স। টেকিং IELTS প্রিপারেশন অ্যাকচুয়ালি ট্রাইজ মাই পেশেন্স। তার মানে এই IELTS প্রিপারেশন নিতে গিয়ে আপনি অধৈর্য ফিল করছেন। এরকম কথা আপনি বলতে পারেন। ওকে? অথবা আপনি বলতে পারেন যে আ আপনি যদি ইমপেশেন্ট ফিল করেন, তখন আপনি বলতে পারেন যে I am running I'm running out of patience. PATIENCE। তাহলে I'm running out of patience মানে আমি কিন্তু অধৈর্য ফিল করছি। এই মুহূর্তে আমার খুব অধৈর্য লাগছে। তখন আপনি বলছেন যে I'm running out of patience. Say for example, you are talking to your friend and he or she is constantly arguing with you. এবং আপনি তখন বলতে পারেন যে তুই ভাই আর্গুমেন্টটা থামা, ঝগড়া থামা, আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সো এই যে ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়া আমরা বাংলায় যেটা বলি, সেই কথাটা আপনি বলতে পারেন যে আই এম রানিং আউট অফ পেশেন্স। আই এম রানিং আউট অফ পেশেন্স। বা আপনি যখন ধরেন IELTS প্রিপারেশন নিতে গিয়ে রিডিং যখন সলভ করছেন, তখন মনে হয় যে আপনার ধৈর্য আর থাকছে না। তখন আপনি বলতে পারেন যে when I start solving reading passages, I usually run out of patience. আমার খুব অধৈর্য লাগে। I usually run out of patience. দেখেন কি সুন্দর ল্যাঙ্গুয়েজ। জাস্ট একটু ট্রাই করলে আপনারা পারবেন। ওকে? আর ওই যে আরেকটা কথা আমরা এর আগে শেয়ার করেছি যে be at your wits end মানে সেটাও অধৈর্য হয়ে যাওয়া। ওকে। আমি ২ টা এক্সপ্রেশন আপনাদের সাথে শেয়ার করলাম যে সামথিং ট্রাই ইউর পেশেন্স বা সামথিং ট্রাইজ ইউর পেশেন্স মানে হচ্ছে আপনি অধৈর্য ফিল হচ্ছে কোনো কিছুর কারণে, বা ইউ আর রানিং আউট অফ পেশেন্স মানে আপনি কোনো কিছুর কারণে অধৈর্য হয়ে যাচ্ছেন। সো ফিলিংটা নিয়ে যখনই আপনি কথা বলছেন, এই ধরনের ল্যাঙ্গুয়েজ আপনি ব্যবহার করতে পারেন। সবসময় কি আমরা অধৈর্য ফিল করি? কোনো ক্ষেত্রে আমাদের যেটা হয় আমরা খুব খুশি ফিল করি। সেই ক্ষেত্রে আপনি কি বলতে পারেন? যে আপনি বলতে পারেন যে আমি যখন খুব খুশি থাকি, তখন আপনি বলতে পারেন যে আই অ্যাম over the moon. I'm over the moon. I'm over the moon. I'm over the moon. আচ্ছা, ওকে। আপনি বলতে পারেন অথবা বলতে পারেন যে I feel tickled pink বা I'm tickled pink। এই কথাটা বলা যায় যে I am আমি খুব খুশি। এই কথাটা বলতে পারেন যে I am tickled 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 পিঙ্ক। টিকেট পিঙ্ক মানে প্রচন্ড খুশি হয়ে যাওয়া। তাহলে আপনি বলতে পারেন যে আজ আপনি একটা পরীক্ষা দিয়েছেন, একটা ভালো স্কোর হয়েছে, দেখার পরে আপনার খুব খুশি লেগেছিল। তাহলে আপনি বলতে পারেন যে আফটার seeing my scores বা I'm seeing my IELTS scores, I was tickled pink. I was tickled pink. আমার খুব খুশি লেগেছিল বা I was over the moon. আচ্ছা, এই কথাটা আরেকটু সুন্দর করে বলা যেতে পারে। আরেকটু সুন্দর মানে সবগুলাই সুন্দর। thrilled 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 to beats. Thrilled to beats. এইটার মানে হচ্ছে প্রচন্ড খুশি হয়ে যাওয়া। মানে আপনি অনেক বেশি হ্যাপি যখন ফিল করছেন, তখন বলবেন thrilled to beats. Thrilled to beats. আপনি বলবেন যে আফটার গেটিং আ ব্যান্ড স্কোর অফ 7 on the IELTS, I was thrilled to bits. I was thrilled to bits after getting a 7 on the IELTS. After getting a 7 on the IELTS, I was thrilled to bits. So this is how you can make sentences. Okay? আপনি বাসায় এরকম করে সেন্টেন্স মেক করবেন। এটা অবশ্যই করতে হবে। Unless or until you are making sentence with all these options, all these lexical items, then you are gonna prosper or improve. Mind it. Okay? So আমি এখান থেকে আপনাদের সাথে 3টা শেয়ার করলাম। Over the moon, thrilled to bits, tickled pink.
আরো অনেক অপশন আছে। তাহলে একটা ছিল হচ্ছে আপনি ইমপেশেন্ট ফিল করলে কি বলবেন, সেই দুইটা। আর একটা হচ্ছে হ্যাপিনেস শেয়ার করার ব্যাপারটা। আমি এটাকে একটু করে দিচ্ছি, মুছে দিচ্ছি। আমি আরো কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব রাইট নাও, যেটা আপনাদেরকে অবশ্যই হেল্প করবে ফিলিং নিয়ে কথা বলার ক্ষেত্রে। দেখবেন যে আইএলটিএস স্পিকিং কিউ কার্ডে অনেক বেশি ফিলিং রিলেটেড কথাবার্তা আসে, ওই ক্ষেত্রে আপনি এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন। অ্যান্ড অবশ্যই আজকে লাইভের পরে তো আপনার ব্যবহার করাই উচিত। আজকে দেখেন, আজকে আমাদের যে টপিকটা ছিল কি, যে টক অ্যাবাউট টপিকটা কি ছিল? টক অ্যাবাউট আ ডিফিকাল্ট ডিসিশন ইউ মেড। টক অ্যাবাউট আ ডিফিকাল্ট ডিসিশন ইউ মেড। একটা ডিফিকাল্ট ডিসিশন আপনি যেটা নিয়েছিলেন। দেখেন, যে কোনো একটা ডিসিশন নেওয়ার আগে বা ডিফিকাল্ট ডিসিশন যখন আপনি নিচ্ছেন, তখন আপনি নর্মালি কি থাকেন? আপনি নার্ভাস ফিল করেন। আপনার ফিলিংটা কেমন থাকে? ইউ ফিল নার্ভাস। এবার এই যে নার্ভাস ফিল করছি, আমি নার্ভাস ফিল করছিলাম, এই কথাটা আপনি কি বলবেন, কিভাবে বলবেন? বা আমি নার্ভাস, নর্মালি ধরেন আমি বলতে যাচ্ছি যে আমি নার্ভাস, তখন আপনি নর্মালি কি বলেন? যে আই এম নার্ভাস, উইচ ইজ ভেরি গুড। কোনো সমস্যা নেই এই সেন্টেন্সে। বাট এই সেন্টেন্সে একটা প্রবলেম, যেটা হচ্ছে যে দিস ইজ ভেরি কমন অ্যান্ড ক্লিশে। এটাকে আপনি একটু সুন্দর করে বলেন, আরো একটু সুন্দর করে বলেন। এটা আমি যখন বলতে চাই আমি নার্ভাস, তখন এখানে খুব সুন্দর একটা ইংলিশ আছে যে আই অ্যাম অন দ্য এজ, ইডিজিই, এজ। আই এম অন দ্য এজ মানে হচ্ছে আমি নার্ভাস। আই এম অন দ্য এজ বা আই এম অন এজ, দাটা হওয়ার কথা না। ইয়েস, আই এম অন এজ। আই এম অন এজ মানে আমি নার্ভাস। ওকে। অথবা আপনি বলতে পারেন যে নার্ভাস কথাটা, যে আমরা নর্মালি ওয়ারিড, চিন্তিত, দুশ্চিন্তা করা, এরকম কথাও বলি। তাহলে আপনি বলতে পারেন যে আই অ্যাম ওয়ারিড। এই খুব সুন্দর একটা এক্সপ্রেশন, আই এম ওয়ারিড সিক। আই এম ওয়ারিড সিক অ্যাবাউট সামথিং। তাহলে আই এম ওয়ারিড সিক অ্যাবাউট ইট। আই এম ওয়ারিড সিক অ্যাবাউট ইট। তাহলে আই এম ওয়ারিড সিক অ্যাবাউট মানে আমি এইটা নিয়ে প্রচন্ড নার্ভাস ফিল করছি, এরকম কথা বলতে চাচ্ছেন। ধরেন আপনার কিছুদিন পর আইএলটিএস পরীক্ষা, তাহলে আপনি বলবেন যে I'm going to take IELTS preparation. I'm going to take IELTS preparation sooner and I am worried sick about it. I'm worried sick about it. আমি খুব দ্রুতই IELTS preparation নিতে যাচ্ছি, IELTS পরীক্ষা দিতে যাচ্ছি। তাহলে I'm going to take IELTS test. I'm going to take the IELTS test sooner and I'm so worried sick about it. আমি খুব দ্রুতই IELTS পরীক্ষা দিতে যাচ্ছি এবং আমি এটা নিয়ে প্রচন্ড দুশ্চিন্তায় আছি। তাহলে worried sick about it. worried sick about it. Mind it. worried sick about it মানে হচ্ছে নার্ভাস ফিল করা। ওকে। আরেকটা কথা আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে আরেকটু নার্ভাসনেস, ধরেন আপনি কোনো কিছু করতে যাচ্ছেন, আপনার প্রচন্ড নার্ভাস ফিল হচ্ছে, মানে আপনি বুঝে উঠতে পারছেন না কি করবেন, কেমন যেন লাগছে, মানে পেটের মধ্যে মোচড় দিচ্ছে, নার্ভাসনেসে মোচড় দিচ্ছে। এইরকম সিচুয়েশন যদি আসে, তখন আপনি বলতে পারেন যে হ্যাভ বাটারফ্লাইজ ইন ইউর স্টমাক। তাহলে আপনি বলতে পারেন যে আই হ্যাভ বাটারফ্লাইজ, BUTTER, বাটারফ্লাইজ, FLIES, বাটারফ্লাইজ in my stomach, STOMACH, stomach. তাহলে I have butterflies in my stomach। তার মানে কি? You are nervous। মানে don't always say I'm nervous, don't always say I'm nervous, rather you can also say I have butterflies in my stomach, অথবা বলতে পারেন I'm on edge, অথবা বলতে পারেন I am worried sick about, I'm worried sick about। So these are the things that you have got to learn and you have got to use when you are speaking. Mind it, এটা করতেই হবে। আপনি যদি করেন এই কাজগুলো, তাহলে আপনার স্পিকিং স্কোর বাড়বে। সো আমি ফিলিং রিলেটেড এই কয়টা এক্সপ্রেশন আপনাদের সাথে শেয়ার করলাম। তিনটা বেসিকলি মনে হয় কথা বললাম। এটা হচ্ছে নার্ভাসনেস, ইমপেশেন্স, আর একটা হচ্ছে হ্যাপিনেস। এই তিনটা ব্যাপার নিয়ে আপনাদের সাথে আমি কথা বললাম। নাও আই উইল মুভ অন টু দ্য লাস্ট সেগমেন্ট অফ আওয়ার টুডেজ লাইভ সেশন, হুইচ ইজ পার্ট 3, টু ওয়ে ডিসকাশন। পার্ট 3 তে আমাদের এইরকম টপিকে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে, সেটা একটা খুবই বড় প্রশ্ন। ওকে ওকে, রিমন আমাদের সাথে যুক্ত হয়েছে। রিমন বলেছে, রিমন ইউ আর লেট। সো রিমন বলেছে আসসালামু আলাইকুম স্যার। ওকে রিমন, থ্যাঙ্কস ফর জয়নিং আস। তাহলে আমরা পেয়ে গেলাম রিমনকে। রিমন বলছেন ওকে। নাও আমরা চলে যাই পার্ট 3 তে। পার্ট 3 কোয়েশ্চেনগুলো কেমন? পার্ট 3 ইজ অলওয়েজ ডিফিকাল্ট। Yes, you have heard me right. Part 3 is always difficult, and when it comes to a topic like this called decision making, then it is going to be hard going.
Yes, it's going to be hard going. So look at the questions. কি বলেছে? What factors should people consider when making important decisions? What factors should people consider when making decisions? So আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আপনি যখন পার্ট 3 তে কথা বলছেন তখন আপনার কথার লেন্থটা আসলে 30 সেকেন্ড প্লাস হওয়া উচিত। 30 সেকেন্ড প্লাস, মানে বাসায় যখন প্র্যাকটিস করবেন তখন আপনার আনসারগুলো যেন এমন হয়, মানে লেন্থটা যেন এমন হয় যাতে করে আপনি 30 সেকেন্ড কাভার করতে পারেন। ইয়েস, পার্ট 1 এর জন্য 20 সেকেন্ডস 25 সেকেন্ডস ইজ আ গুড পিরিয়ড অফ টাইম, বাট পার্ট 3 এর জন্য with regard to part 3 it must be more than 30 seconds. More than 30 seconds. You can extend your answer beyond this, but take preparation to talk about at least 30 seconds at a stress. Okay, mind it, 30 seconds কথা বলবেন। এবং 30 seconds কথা বলার জন্য আমার কাছে যেটা মনে হয়, আমি যে সাজেশনটা আমার স্টুডেন্টদের দিয়ে থাকি, and that is try to produce as many as 4 sentences for each and every answer. 4টা সেন্টেন্স বলার চেষ্টা করেন, এবং 4টা সেন্টেন্স কিভাবে হবে সেটা আমরা লাইভে আরেকটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। সো আমাদের পরের কোশ্চেনটা কি ছিল? ডু ইউ থিঙ্ক ইটস ইজিয়ার টু মেক ডিসিশনস অ্যালোন অর উইথ আদার্স অ্যাডভাইস? মানে ডিসিশনকে একা একা নেওয়াটা সহজ নাকি অন্যদের সাহায্য নিয়ে নেওয়াটা সহজ? সো এইটা আমাদের দুইটা ডিসিশন নিতে হচ্ছে। সো আমি এখানে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক মানে কথা আপনাদের সাথে শেয়ার করব। যখনই পার্ট 3 তে আপনারা ওর দিয়ে কোনো কোয়েশ্চেন পাচ্ছেন, আবার বলছি, যখনই পার্ট 3 তে ওর দিয়ে যখন কোনো কোয়েশ্চেন পাচ্ছেন, আপনি অবশ্যই দুইটা পার্টেরই আনসার করবেন, অর্থাৎ ওরের আগে এবং ওরের পরে যা আছে দুইটা অপশনেরই আনসার করতে হবে। কিন্তু mistakenly or unknowingly most of the students actually answer any of the parts, মানে যে কোনো একটা পার্টের আনসার দেয়, which is completely wrong, এবং এটার কারণে অনেক ভালো আনসার দেওয়ার ফলেও মানে স্কোর ভালো হয় না। আমি যে কথাটা আবার বলে দিতে চাই এই ক্ষেত্রে, সেটা হচ্ছে ওর দিয়ে যখন কোনো কোয়েশ্চেন থাকবে, আপনি ওরের আগে যা আছে সেটাও আপনি আনসার করবেন, ওরের পরেও আনসার করবেন, একটা কন্ট্রাস্ট দেখানোর চেষ্টা করবেন। এই টিপটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম, এবং এই কাজটা আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন, কারণ ইন ইউর IELTS স্পিকিং টেস্ট ইউ আর গোয়িং টু হ্যাভ আ কোয়েশ্চেন লাইক দিস, যেটা আপনাকে ভালোভাবে আনসার করতেই হবে। ওকে, দেন হাউ ডু কালচারাল ভ্যালুস এফেক্ট দ্য ডিসিশনস পিপল মেক? সো দেখেন কিভাবে ওরা কানেক্ট করেছে কালচারাল ভ্যালুর সাথে ডিসিশন মেকিং এর ব্যাপারটা। এরপর ওয়াই ডু সাম পিপল স্ট্রাগল টু মেক ডিসিশনস মোর দ্যান আদার্স? তাহলে স্ট্রাগল টু মেক ডিসিশনস মোর দ্যান আদার্স, কেন কিছু মানুষ অন্যদের চেয়ে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে স্ট্রাগল বেশি করে? সো এইরকম কোয়েশ্চেন যখন আপনি পার্ট 3 তে পাচ্ছেন, আপনার অবশ্যই কিছু স্ট্রং ভোকাবুলারি স্টক থাকা জরুরি। এবং সেই ভোকাবুলারি স্টকটা কি হতে পারে? আপনি কি বলতে পারেন? আপনি দেখেন এই ক্ষেত্রে বলতে পারেন লং টার্ম ইম্প্যাক্ট। সো whenever I'm taking any decision, I always consider long term impacts. That's very good. আপনি এরকম একটা সেন্টেন্স বলতে পারেন। অথবা প্র্যাকটিক্যালিটি আপনি বলতে পারেন যে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে প্র্যাকটিক্যালিটিকে আমি সবসময় বিবেচনায় নেই। এখন দেখেন বিবেচনা কথাটার ইংলিশ কি? কনসিডার মানে বিবেচনা করা। এর একটা সুন্দর ইডিওম্যাটিক এক্সপ্রেশন আছে, সেটা কি? টেক ইনটু কনসিডারেশন মানে বিবেচনা করা। তাহলে দেখেন প্র্যাকটিক্যালিটি, তাহলে আমি এরকম বলতে পারি যে আপনি যেমন IELTS প্রিপারেশনের ডিসিশনটা নিয়েছেন, এর প্র্যাকটিক্যালিটি চিন্তা করে, এর মানে কি? ব্যবহারিক দিক মানে বাস্তবতা চিন্তা করে। তাহলে আপনি বলতে পারেন যে I have taken a decision to take the IELTS test considering its practicality because I'll have to go to the USA for my higher studies. ওকে, এটা আপনি বলতে পারেন। এরপর আসলো ইমোশনাল ফ্যাক্টরস। তাহলে দেখেন আমরা যখনই কোনো ডিসিশন নেই, অনেকগুলো ইমোশনাল ফ্যাক্টরকেও আমাদের বিবেচনা নিতে হয়। যেমন ধরেন আপনি বিদেশ যেতে চাচ্ছেন, আপনার বাবা মাকে আপনি রেখে যাচ্ছেন, এই ব্যাপারগুলো আপনাকে মাথায় দিতে হচ্ছে। তাহলে আপনি এই কথাটা ইমোশনাল ফ্যাক্টরস, এই ল্যাঙ্গুয়েজ বা কলোকিয়াল ল্যাঙ্গুয়েজটা আপনি যদি আনতে পারেন আপনার স্পিকিং এ, ইট উইল হেল্প ইউ টু বুস্ট ইউর IELTS স্পিকিং স্কোর। অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাসপেক্টস, ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ফিনান্সিয়াল অ্যাসপেক্টসও গুরুত্বপূর্ণ। সো whenever it comes to decision making, I always consider emotional factors and financial aspects, and then
ফ্যামিলি কনসিডারেশন, এই ধরনের ল্যাঙ্গুয়েজ আপনি আনেন। দেন দেখেন গ্রুপ ডিসিশনস, কালেকটিভ ডিসিশন, টিম ওয়ার্ক, ইনপুট, কনসেনসাস, তারপরে কোলাবোরেশন। এরপরে আসেন পার্সোনাল গ্রোথের ক্ষেত্রে সেলফ অ্যাওয়ারনেস, রেসপন্সিবিলিটি, ম্যাচুরিটি, ইন্ডিপেন্ডেন্স। সো দিস আর সাম lexical items which must be included in your answers to the question of part 3. ওকে, এবার আমরা একটু পার্ট 3 কোয়েশ্চেনগুলোর আনসার এইগুলোকে ইনক্লুড করে কেমন হতে পারতো একটা আনসার আপনাদের দেখাচ্ছি, এন্ড আই উইল আস্ক ইউ টু লার্ন অল দিস ভোকাবুলারি দ্যাট আমি দেখিয়েছি আপনাদেরকে, এবং এই আনসারটাও আপনারা চেষ্টা করবেন দেখে নেওয়ার। সো আমরা প্রথম কোয়েশ্চেনটা কি পেয়েছিলাম, হোয়াট ফ্যাক্টরস শুড পিপল কনসিডার ওয়েন মেকিং ইম্পর্টেন্ট ডিসিশন? গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানুষের কোন বিষয়গুলো বিবেচনা করতে হয়? তাহলে আমরা কি বলছি, when making important decisions several factors need to be taken into account বা take into consideration আপনি যেটা বলেছেন, বাট এর আগে একটা স্টার্টার দরকার। আপনি বলবেন যে honestly speaking, সরাসরি কোনো আনসার দেবেন না, একটা স্টার্টার দিয়ে দেবেন, honestly speaking। তাহলে honestly speaking, when making important decisions several factors need to be taken into account. Several factors, এবার বলেন ফার্স্ট অফ অল, ফার্স্টলি। এবার ফার্স্টলি কথাটা আমি বলবো যে বলেন, which is fine, বাট আপনি যদি এটাকে ভালো কিছু দিয়ে রিপ্লেস করতে পারেন সেটা আরো ভালো। এই ক্ষেত্রে আমি বলবো যে at the outset, বা আপনি বলতে পারেন যে the first thing I would like to mention is the first thing I would like to mention is that এই কথাটাও বলা যেতে পারে। তাহলে ফার্স্টলি পরিবর্তে আপনি বলেন at the outset, the first thing I would like to mention is that, কি বলবো, the long term impact of the decision should be evaluated। তাহলে যখনই আমরা ডিসিশন নিচ্ছি তখন আমাদের কি করতে হচ্ছে, লং টার্ম ইম্প্যাক্টটা বিবেচনা করতে হচ্ছে, ইভ্যালুয়েট করতে হচ্ছে। ওকে, should be taken into consideration as well, এই কথা বলা যায়। additionally emotional and financial factors often play a big role অথবা a big part. সো দেখেন আমাদের যে ভোকাবুলারি যেগুলো আমরা শেয়ার করেছি সেই ভোকাবুলারি থেকে আমরা আনসারটা মেক করার চেষ্টা করছি ফর ইউ। এরপর আমি বলছি family considerations are also critical as big decisions may affect loved ones. Very good answer so far, খুবই ভালো আনসার। এরপরে আসলো কি কনক্লুশন, in essence in a balanced approach that considers both practical and emotional aspects is key. তাহলে পরিশেষে কি বলবো, যে একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ যেটা কি করছে, প্র্যাকটিক্যালিটিও কেউ বিবেচনা নিচ্ছে, ইমোশনাল অ্যাসপেক্টও বিবেচনা নিচ্ছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সো দিস is the way you can give your answer with proper expansion and proper, I would say, logic. সো যদি আপনারা এইভাবে আনসারগুলো করতে পারেন, দেন আপনাদের জন্য যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কি, যে আপনারা খুব ভালো করতে পারবেন স্পিকিংয়ে। এখন আমাদের সাথে এই মুহূর্তে যারা থাকলেন বা যারা আমাদের ভিডিওটা দেখছেন এই এতক্ষণ ধরে, তাদের জন্য আমি বলবো যে দেখেন, IELTS স্পিকিং সহজ একটা মডিউল। You have to work less compare on this particular module compared to the others, but at the same time, unless or until you start practice speaking, then you are not gonna actually improve your speaking score. So আমি যেটা বলবো যে always be in প্র্যাকটিস করতে থাকেন, নতুন কিছু শিখতে থাকেন, এবং এই শেখার ব্যাপারটা এমনভাবে করেন যেন যা শিখছেন সেটা আপনি পরবর্তী দিন অ্যাপ্লাই করতে পারেন। আপনি শুধু কিছু জিনিস মুখস্থ করলেন and at the same time, at the end of the day, you are not using it in your daily speaking, then you are not gonna actually improve. এবং যদি আপনি ইমপ্রুভ করতে না পারেন, আপনি কিন্তু ভালো স্কোর করতে পারছেন না। সো আমার কাছে আপনাদের জন্য যে অ্যাডভাইসটা আছে সেটা হচ্ছে, আমাদের লাইভ সেশন যেগুলো হচ্ছে সেটা আপনারা দেখেন, এবং যখন দেখছেন সেই লাইভ সেশনটা দেখে নোটগুলো নিয়ে নেন, এবং ট্রাই টু স্পিক অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান ইউজিং অল দিস ভোকাব আইটেমস। অ্যাট দ্য সেম টাইম আমরা যে সেন্টেন্সগুলো বা স্যাম্পল আনসারগুলো দেওয়ার চেষ্টা করছি, সেই স্যাম্পল আনসারগুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। এবং এই কথা বলে আমরা আজকের জন্য আমাদের লাইভ সেশনটা এখানেই শেষ করছি। অ্যান্ড আপনাদের সাথে ছিলাম আমি রাকিব from IELTS Studio. আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে। ওকে, সো টিল দেন, আল্লাহ হাফেজ।